আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোষের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু যার নাম মাইটোকন্ড্রিয়া। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। মাইটোকন্ড্রিয়াটা আসলে কি? এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকবে, যেটা দ্বিস্তরী পর্দা বিশিষ্ট এবং গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, এমনকি তারকাকৃতিরও হতে পারে। তবে এর প্রধান কাজ হলো প্রয়োজনীয় শক্তি উৎপাদন করা। আর এই যে যাবতীয় কার্যগুলো যে অঙ্গাণু করে থাকে তার নামটাই হলো মাইটোকন্ড্রিয়া। চলুন মাইটোকন্ড্রিয়ার নামকরণ সম্পর্কে একটু তথ্য জেনে নেই। 1850 সালে কলিকার সাইটোপ্লাজমে নানা আকৃতি বিশিষ্ট এইসব ক্ষুদ্রাঙ্গ আবিষ্কার করেন। 1890 সালে রিচার্ড অল্ডম্যান সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ানের উপস্থিতি লক্ষ্য করেন এবং বায়োপ্লাস্ট নাম দেন, এবং 1898 সালে কার্ল বেন্দা এর নামকরণ করেন। ফ্রেডরিক মেভিস 1904 সালে সাদা শাপলা উদ্ভিদের কোষে সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন এবং তারা প্রমাণ করেন জীবন্ত কোষের মোট শক্তির 95% পর্যন্ত এই মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হয়। কোষের শক্তির চাহিদার উপর ভিত্তি করে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। যে কোষে বিপাকীয় কাজ ও শক্তির প্রয়োজন যত বেশি, সেই কোষে মাইটোকন্ড্রিয়ার ঘনত্বও তত বেশি। উন্নত উদ্ভিদ কোষে 100 থেকে 3000 মাইটোকন্ড্রিয়া থাকে। প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সাধারণত 1000 থেকে 1500, বৃক্কের কোষে 300টি এবং মানুষের শুক্রাণুতে 20টি করে থাকে। উভচরের ডিম্বাণুতে 3 লক্ষ থাকে এবং অ্যামিবার কোষে 5 লক্ষ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। এই আবরণী দুটিকে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা বলা হয়ে থাকে। মেমব্রেনটি প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত। বাইরের স্তরটি মসৃণ, খাঁজবিহীন। মূলত ভেতরের অংশসমূহ রক্ষা করাই এর প্রধান কাজ। ভেতরের স্তরটি কেন্দ্রের দিকে ভাঁজ বিশিষ্ট হয়ে আঙুলের মধ্যে প্রবর্ধক সৃষ্টি করে, এদেরকে আবার ক্রিস্টি বলা হয়। বহিঃপর্দায় পেনিন নামক এক প্রকার পরিবাহক প্রোটিন থাকে এবং বহির্ভাগে এক ধরনের গোলাকার দানা থাকে যা পার্সনের অর্ধ একক নামে পরিচিত। বহি আবরণী ও অন্ত আবরণীর মধ্যে যদি আমরা কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে দেখতে পাবো বহি আবরণীর গঠনটা সম্পূর্ণ মসৃণ আর অন্ত আবরণী ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়। বহি আবরণীতে পোরিন প্রোটিন থাকে আর অন্ত আবরণীতে কার্ডিওলিপিড নামক বিশেষ ফসফোলিপিড সমৃদ্ধ থাকে। অন্যদিকে বহি আবরণীতে স্বাভাবিক ফসফোলিপিড থাকে। অন্ত আবরণীর ভেতরের দিকে ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। একই আয়তনের মধ্যে ভাঁজ করা পর্দা অনেক বেশি জায়গা তৈরি করে। এর ফলে এটিপি সিনথেজ এবং শ্বসনের এনজাইমগুলো বসার জন্য বিশাল কর্ম এলাকা তৈরি করতে পারে। ক্রিস্টির মাঝখানে অপ্রশস্ত অঞ্চলকে আন্তঃক্রিস্টাল স্থান বলা হয়। অন্তঃস্তর দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ, যা এনজাইম সমৃদ্ধ ম্যাট্রিক্সে পূর্ণ থাকে। মেমব্রেনটির বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝখানে প্রায় 6 থেকে 8 ন্যানোমিটার প্রশস্ত স্থানকে বলা হয় বহিস্থ কক্ষ, যা এনজাইম সমৃদ্ধ তরলে পূর্ণ থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে যে এনজাইম কোএনজাইম সমৃদ্ধ তরলে পূর্ণ থাকে তাকে আবার ম্যাট্রিক্স বলা হয়। অনেক ক্ষেত্রে এখানে নিজস্ব চক্রাকার বা বৃত্তাকার ডিএনএ থাকে, কিছু রাইবোজোম ও কিছু ফসফেট দানাও থাকে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ থাকে। ব্যাকটেরিয়া সদৃশ রাইবোজোম যা প্রোটিন তৈরিতে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি সংলগ্ন স্থানে টেনিস ব্যাটের মতো যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃন্তযুক্ত দানা থাকে তাদেরকে অক্সিজোম বলা হয়। প্রতিটি অক্সিজোম মস্তক, বৃন্ত ও ভিত্তি এই 3টি অংশ নিয়ে গঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে 65% প্রোটিন, 29% গ্লিসারাইড, 4% লেসিটিন ও সেফালিন এবং 2% কোলেস্টেরল। লিপিডের মধ্যে 90%ই হচ্ছে ফসফোলিপিড, বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই ও কিছু অজৈব পদার্থ থাকে। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম রয়েছে। এনজাইমগুলোর মধ্যে মোনোঅ্যামিন অক্সিডেজ, অ্যাডিনাইলেট ইত্যাদি এনজাইম থাকবে। এগুলোর প্রায় সবই ম্যাট্রিক্সের এবং 2 ঝিল্লির মধ্যবর্তী স্থানে বিস্তৃত থাকবে। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 1.45 বিলিয়ন বছর আগে একটি মুক্তজীবী ব্যাকটেরিয়া অন্য একটি প্রকৃত কোষ দ্বারা আক্রান্ত বা গিলে ফেলার শিকার হয়। কালক্রমে এটি হজম না হয়ে কোষের স্থায়ী বাসিন্দায় পরিণত হয়। প্রথমে তাদের মধ্যে সাক্ষাৎ ও মিথস্ক্রিয়া হয়, দ্বিতীয় ধাপে এন্ডোসাইটোসিস এবং তৃতীয় ধাপে এন্ডোসিম্বায়ন্ট থেকে অর্গানেল তৈরি হয়। একটু খেয়াল করলেই দেখা যাবে ব্যাকটেরিয়া ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু অদ্ভুত মিল আছে, যেমন এদের নিজস্ব ডিএনএ আছে। উভয়েরই ডিএনএ বৃত্তাকার বা চক্রাকার হবে। রাইবোজোমের প্রকৃতিও অনেকটা একই রকম। আমাদের কোষের রাইবোজোম 80S, কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S প্রকৃতির। এদের বিভাজন প্রক্রিয়া বাইনারি ফিশন প্রক্রিয়ায় স্বাধীনভাবে বিভাজিত হতে পারে।
ধারণা করা হয় প্রকৃত কোষে এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাকটেরিয়া হতে বিবর্তিত হয়ে এসব অঙ্গাণুর সৃষ্টি হয়েছে। মানবদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে 37টি জিন থাকে। আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ শুধুমাত্র আমাদের মায়ের কাছ থেকে পাই। নিষেকের সময় শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া সাধারণত নষ্ট হয়ে যায়, কেবল ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়াই বেঁচে থাকে। মাইটোকন্ড্রিয়া কোষের জৈবনিক কাজ সম্পাদনের প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস। এটি শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করে এবং শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন কেব্রোজ চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করে থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ, আরএনএ উৎপন্ন করে। এছাড়া এটি স্নেহ বিপাকে সহায়তা করে থাকে। অন্যদিকে মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে যদি মিউটেশন ঘটে বা এটি বিকল হয়ে যায় তাহলে কোষে শক্তি উৎপাদন ব্যাহত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক, পেশি এবং হৃৎপিণ্ড, যেগুলো সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন। তো সবশেষে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া শুধু একটি সাধারণ কোষীয় অঙ্গাণু নয়, এটি কোটি বছরের বিবর্তনে টিকে থাকা এক প্রাচীন ব্যাকটেরিয়া যার নিখুঁত দ্বিস্তরী গঠন এবং আণবিক টারবাইন আমাদের জীবনের প্রতিটি স্পন্দন, চলন এবং অস্তিত্বকে শক্তি জুগিয়ে চলেছে। মাইটোকন্ড্রিয়া ছাড়া জটিল বহুকোষী জীবনের অস্তিত্বটাই অসম্ভব।